আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আজকে গুণগত রসায়ন একটা ভিডিওর মধ্যে মেডিকেল স্ট্যান্ডার্ড দাগানো আমাদের এইচএসসি পরবর্তী যে মেডিকেল পরীক্ষা আছে সেইটার ভর্তি কোচিং করানো হয় এরকম একটা কোচিং সেন্টার কর্তৃক দাগানো পিডিএফ সম্পূর্ণ ফুল অধ্যায় গুণগত রসায়ন ইম্পর্টেন্স লাইনগুলা যেগুলা ওই কোচিং সেন্টার কর্তৃক দাগানো বিদ্যমান আছে পিডিএফটার মধ্যে। ওই লাইনগুলার একটু ওভারভিউ, একটু রিডিং, এগুলোর মাধ্যমে পুরা সম্পূর্ণ অধ্যায়টা কভার করা হবে ইনশাআল্লাহ। গুণগত রসায়ন, পরমাণু মডেল ও প্রাথমিক ধারণা। 1897 খ্রিস্টাব্দে স্যার জে থমসন ক্যাথোড রশ্মির উপর পরীক্ষাকালে ইলেকট্রন আবিষ্কারের পর থেকে পরমাণু গঠন সম্পর্কে জানার জন্য বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষায় নতুন যাত্রা শুরু হয়। এখানে হাইলাইটেড বা স্মরণ রাখার মতো বিষয় হলো যে ক্যাথোড রশ্মিটা ছিল পরীক্ষার বিষয়বস্তুর মধ্যে। ক্যাথোড রশ্মিও ইনক্লুড, আর ব্যক্তি ছিল জে থমসন। আর সালটা এত ইম্পর্টেন্ট না, তারপরও 1897। আর আমাদের বইয়ে মোটামুটি 3টা পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করা হয়েছে মোটা দাগে। সেগুলো হলো রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটা প্রস্তাবিত বা উপস্থাপিত হয়েছে 1911 তথা 1911 সালে। বোরের পরমাণু মডেল 1913 খ্রিস্টাব্দে উপস্থাপিত। কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, যেটা 1924 থেকে গ্রো আপ হইতে 1927 খ্রিস্টাব্দে উপস্থাপিত, বা এই সময়কাল ব্যাপ্তি। 11তে রাদারফোর্ড, 13তে বোর, 24 থেকে 27-এর মধ্যে গ্রো আপ কইরা কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। ইলেকট্রন আবিষ্কারের পর পরমাণু গঠন সম্পর্কে বিজ্ঞানী থমসন প্রস্তাবিত। এখানে একটা প্রণিধানযোগ্য বিষয় হইল যে ইলেকট্রন আবিষ্কারের পর বিজ্ঞানী থমসন প্রস্তাবিত প্লাম পুডিং পরমাণু মডেল, এই শব্দটা মনে রাখতে হবে। প্লাম পুডিং কিন্তু থমসন প্রস্তাবিত। এখানে থমসন প্রস্তাবিত প্লাম পুডিং পরমাণু মডেল সম্পর্কে নিশ্চিত প্রমাণ লাভের উদ্দেশ্যে 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন। এখানে প্রণিধানযোগ্য বিষয় যেটা স্মরণ রাখা উচিত, ক্যাথোড রশ্মির পরীক্ষাটা কিন্তু স্যার জে থমসন ক্যাথোড রশ্মির পরীক্ষাটা করছে। আমরা এখানে প্রথম লাইনটার মধ্যে দেখছি স্যার জে থমসন ক্যাথোড রশ্মির পরীক্ষাটা করছে, কিন্তু স্যার জে থমসন। আবার আমরা দেখতেছি ইলেকট্রন আবিষ্কারের পর, কিন্তু ইলেকট্রনটা আবিষ্কার করেন নাই স্যার জে থমসন। তবে এই গঠন সম্পর্কে বিজ্ঞানী থমসন প্রস্তাবিত প্লাম পুডিং মডেলটা কিন্তু থমসন কর্তৃক প্রস্তাবিত বা আবিষ্কারকৃত। কিন্তু থমসন কেন্দ্রিক দুইটা বিষয় নিশ্চিত হয়ে গেল। ক্যাথোড রশ্মির পরীক্ষা থমসন করছে, দ্বিতীয়ত প্লাম পুডিং মডেলের প্রস্তাবনা, এটাও থমসন কর্তৃক। এই দুইটা বিষয় আমরা স্মরণ রাখবো। আর এদিকে লাভের উদ্দেশ্যে এই প্লাম পুডিং পরমাণু মডেল সম্পর্কে নিশ্চিত প্রমাণ লাভের উদ্দেশ্যে 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন। এখানে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটির মূল পেছনের রহস্য প্লাম পুডিং মডেল সম্বন্ধে নিশ্চিত প্রমাণ লাভের উদ্দেশ্য, এটা কিন্তু মূল মেইন এইম ছিল। আর এটার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার ক্ষেত্রে রেডিয়াম ব্যবহার করা হয়েছে, ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছে ইত্যাদি তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্ত আলফা কণা বিকিরিত হয়। এখানে যেহেতু আমাদের বইয়ে 2টা তেজস্ক্রিয় মৌলের কথা উল্লেখ আছে এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মধ্যে, তো আমরা রেডিয়ানের পারমাণবিক সংখ্যা যেটা এখানে উল্লেখ করা আছে 88 তথা 88, ইউরেনিয়াম 92, আমরা এটা স্মরণ রাখবো যে রেডিয়াম 88, 88 আর ইউরেনিয়াম 92
92 তথা 92, এটা আমরা স্মরণ রাখবো। হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকে আলফা কণা বলে। আলফা কণার সংজ্ঞাটাও খেয়াল রাখবো, সংজ্ঞাটা সংখ্যা হিসাবে নয়, বরং H2 প্লাস, হিলিয়াম 2 প্লাস, এই ধরনের বিভিন্ন সংকেতের মাধ্যমে MCQ বিগত দিনগুলাতে, বছরগুলাতে পরীক্ষা এডমিশনেও এসে একাধিকবার আসার রেকর্ড আছে। ইনশাল্লাহ সামনেও ক্রমান্বয়ে কোনো না কোনো বার আসবে। আলফা কণার বৈশিষ্ট্য। আলফা কণার বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ। যৌগিক কণা। আলফা কণা একটা যৌগিক কণা বা কম্পোজিট কণার শ্রেণীভুক্ত। আলফা কণা প্রচণ্ড গতি থাকে। আলফা কণার কি থাকে? প্রচণ্ড গতি থাকে। আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আলফা কণার প্রচণ্ড গতি থাকে। আলফা কণার গতি এখানে উল্লেখ করা আছে 1 × 10⁻7 ms ইনভার্স 1 থেকে 2.5 × 10⁻7 ms ইনভার্স 1 পর্যন্ত, তথা 1 থেকে 2.5 ফার্স্ট ব্র্যাকেট 10⁻7 ms ইনভার্স 1, তথা 1 থেকে 2.5, 1 থেকে 2.5, 1 থেকে 2.5, এটা খেয়াল রাখবো। 3 নাম্বার একটা বৈশিষ্ট্য, আলফা কণাতে দুটি প্রোটন, দুটি নিউট্রন থাকে। এই যে আলফা কণার সংকেতটা আমরা দেখে রাখবো, হিলিয়াম 2 প্লাস। আলফা কণার ভর সংখ্যা হয় 4। রাদারফোর্ডে ব্যবহৃত উপকরণ, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা, পাতলা সোনার পাত, যেটার পুরুত্বটা স্মরণ রাখা দরকার। বিগত বেশ কয়েকটা এডিশন পূর্বের বইগুলাতে এই পুরু যে সোনার পাতল সোনার পাতের যে পুরুত্ব বা পুরু, সেটার মানটা একটা শূন্য কম ছিল দশমিকের পর। এখন বর্তমানে লেটেস্ট এডিশনগুলাতে এবং লেটেস্ট এডিশনগুলার 2 বছর আগের গুলাতেও, 3 বছর আগের গুলা থেকেই এই ধারা চলে আইতেছে যে এটার পুরুত্ব হাজারিনাক স্যারের বইয়ে উল্লেখ করা হয়েছে 0.400, মানে 4টা 0 তারপর 4, 0.400 পরপর 4টা 0 তারপর 4 সেন্টিমিটার পুরু। জিঙ্ক সালফাইড এর আবরণযুক্ত পর্দা। রাদারফোর্ডের পরীক্ষায় ব্যবহৃত উপকরণের মধ্যে জিঙ্ক সালফাইড এর আবরণযুক্ত পর্দা, এই বিষয়টা আমরা স্মরণ রাখবো। আচ্ছা, আমি এই বইটা তথা পিডিএফটা যেই ওয়েবসাইট থেকে নিয়েছি, এটার নাম লেখা আছে, এটার মূল কর্তৃত্ব পিডিএফ, সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ প্রসেসিং ওইটা এই ওয়েবসাইটের কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত, ওনাদের দ্বারাই সম্পাদিত হয়েছে। এটা আমার কোনো কারসাজি বা পিডিএফ মেক করার ক্ষেত্রে কোনো ভূমিকা নাই। আমি জাস্ট ওপেন করছি, অ্যাজ এ রিডার পড়তেছি। জিঙ্ক সালফেট হলো অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। আমরা এই অনুপ্রভা, এই বিষয়গুলো খেয়াল রাখবো। এগুলার প্রতিপ্রভা, এগুলার মধ্যে পার্থক্য, এগুলো আমরা শিখে রাখবো। জিঙ্ক সালফেট হলো অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। প্রায় এই যে পরীক্ষাটা, এটার মধ্যে 99% আলফা কণাই সোনার পাত ভেদ করে সোজা চলে গেছে জিঙ্ক সালফেটের পর্দাকে আলোকছটা দীপ্তমান বা আলোকিত করে। এটা আমরা স্মরণ রাখবো। এটা মোটামুটি একটা লাইন এখানে এই পৃষ্ঠার মধ্যে প্রণিধানযোগ্য। পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। পরমাণুর ভরের 99.97% ভর এই পরমাণুর কেন্দ্র তথা নিউক্লিয়াসটাই সম্পূর্ণ ভর ক্যারি করে। যে সম্পূর্ণ দ্বারা আমি উদ্দেশ্য নিতেছি বা বোর্ড বই হাজারিনাক স্যার উদ্দেশ্য নিতেছে 99.97%। রাদারফোর্ড জানতেন আলফা কণার ভর ইলেকট্রন কণার ভরের চেয়ে 7000 গুণ বেশি এবং এটি দ্বিধনাত্মক চার্জযুক্ত। রাদারফোর্ড কি জানতেন? আলফা কণার ভর ইলেকট্রন কণার ভরের চেয়ে 7000 গুণ বেশি, এটি দ্বিধনাত্মক চার্জযুক্ত। এটা গুরুত্বপূর্ণ লাইন। এখানে আমরা একটা বিষয় মোটামুটি দেখতে পারলাম যে রাদারফোর্ড জানতেন আলফা কণার ভর ইলেকট্রন কণার ভরের 7000 গুণ বেশি। যদি প্রশ্ন অনেকটু কিছুটা ক্রিয়েটিভ করতে চাই, তাহলে এখানে প্রশ্ন করতে পারে যে আলফা কণার ভর প্রোটন কণার
ভরের কত গুণ বেশি বা কম এগুলা প্রশ্ন করতে পারে। আর এটা বের করা সম্ভব, কারণ আমাদের বইয়ের চার্টের মধ্যে উল্লেখ আছে ইলেকট্রনের ভর প্রোটনের ভরের কত কম, কত ভাগের কত ভাগ, এটার একটা মান উল্লেখ আছে। সেটার সাথে তুলনা করে আমরা বের করতে পারবো। আমরা এই বিষয়টা জেহেনে রাখবো, জেহেন দ্বারা উদ্দেশ্য নিতেছি মাথায় মাথায় রাখবো। এই সবুজ কালার লাইনটা আমরা খেয়াল করি, এটা ম্যাট পরীক্ষা তথা মেডিকেল অ্যাডমিশন টেস্টে 20-21 কোশ্চেন। পরমাণুর আকার তথা হাইড্রোজেন পরমাণুর ব্যাস 1 × 10⁻⁸ সেন্টিমিটার, যেটাকে আমরা বলতে পারি 0.1 ন্যানোমিটার। নিউক্লিয়াসের আকার, এটা হলো যে হাইড্রোজেন পরমাণুর ব্যাস, আর নিউক্লিয়াসের আকার যেটা সেটা হলো তো 1 × 10⁻⁻12 থেকে 1/30 সেন্টিমিটার, খুবই মানে পর্যন্ত। পরমাণু এর নিউক্লিয়াস থেকে 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। কোনো একটা পরমাণু তার ওই পরমাণুর নিউক্লিয়াস থেকে 10,000 থেকে 1 লক্ষ গুণ পর্যন্ত বড় হইতে পারে। এটা আমরা স্মরণ রাখবো, 10,000 থেকে 1 লক্ষ গুণ পর্যন্ত বড় হইতে পারে। এখানে মোটামুটি স্মরণ রাখার মতো বিষয়গুলাই। আমরা এখানে ক্রিয়েটিভ যদি প্রশ্ন আসে তাহলে আলফা কণা, এখানে ইলেকট্রনের ভরের 7,000 গুণ উল্লেখ আছে। আমরা প্রোটনের ভরের অর্থাৎ কিংবা বলতে পারেন নিউটনের ভরের কত গুণ, সেটা ক্রিয়েটিভ হইলে স্মরণ রাখতে পারি বা জেহেনে রাখতে ক্যালকুলেটেড করে রাখতে পারি, যাতে পরীক্ষা আসলে টিক করে দাগানো যায়। রাদারফোর্ডের পরমাণু মডেলের নিউক্লিয়াসের ধারণা আছে বলে একে পরমাণুর নিউক্লিয়ার মডেলও বলা হয়। তথা রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। সৌরজগতের পরমাণু মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়। সৌরমণ্ডল পরমাণু মডেল, সৌরমণ্ডল পরমাণু মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেলও এটাকে বলা হয়। গ্রহের সাথে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা যদি বলতে হয়, মোটা দাগে গ্রহের সাথে ইলেকট্রনের তুলনা করা হয়েছে, যেটা বিশুদ্ধ হয় নাই, সঠিক হয় নাই। তাছাড়া ম্যাক্সওয়েলের আলো সম্পর্কিত তড়িৎচুম্বকীয় তত্ত্বের বিপরীত তথা তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ না। হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যা এই মডেল দিতে পারে না, যেটা বোর মডেল দিতে পারে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেলে দেওয়া হয় না। এগুলা কমতি বা সীমাবদ্ধতা বা অক্ষমতা কিংবা তথ্যের ভ্রান্তি, মানে ভুল তথ্য প্রদান। বোর পরমাণু মডেল এই ক্ষেত্রে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে অনেকটুকু এগিয়ে, কারণ রাদারফোর্ডের পরমাণু মডেলটার একটা নিউয়েস্ট ভার্সন হইল যে বোর পরমাণু মডেল। তো এটার অনেক সংশোধনের মাধ্যমে বোর পরমাণু মডেল এস্টাবলিশ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, প্রস্তাবিত হয়েছে। ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের সম্মিলিত আলো সম্পর্কিত বিকিরণ কোয়ান্টাম তত্ত্ব অনুসরণ করে। ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের সম্মিলিত, আমরা বিষয়টা স্মরণ রাখবো, সম্মিলিত আলো সম্পর্কিত বিকিরণ কোয়ান্টাম তত্ত্ব অনুসরণ করে ডেনমার্কের বিজ্ঞানী নিলস বোর 1913 খ্রিস্টাব্দে রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু ত্রুটি দূর করেন। তো আমরা এখানে দেখতে পারতেছি রাদারফোর্ড প্রদত্ত পরমাণু মডেলের 3টা ত্রুটি, যেমন ম্যাক্সওয়েলের তাত্ত্বিক ত্রুটি, ইলেকট্রনের কক্ষপথের আকার ভিত্তিক ত্রুটি, হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী সৃষ্টি যথাযথ ব্যাখ্যা সম্পর্কিত ত্রুটি। এই 3টা ত্রুটি দূর করেন তথা এই ত্রুটিগুলার যথাযথ ব্যাখ্যা সম্বলিত মডেল হল যে বোর পরমাণু মডেল। এক্ষেত্রে উনি আর প্রস্তাবনাগুলা, যেগুলো বোর পরমাণু মডেলের প্রস্তাবনা, ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা দেন। ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটার মেডিকেল অ্যাডমিশন টেস্ট 18-19 কোশ্চেন। ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr=nh/2π। বি, এখানে যে এই সূত্রের মধ্যে বি হলো যে ইলেকট্রনের সরল রৈখিক গতিবেগ,
আর এইচ হলো যা প্লাঙ্কের ধ্রুবক, যেটার মান 6.626 ইন্টু 10⁻⁻34 জুল পার সেকেন্ড। পার সেকেন্ড না, জুল সেকেন্ড, জুল সেকেন্ড। আমরা এককটা স্মরণ রাখবো, এই মানটাও স্মরণ রাখবো। এই এককে এই মান, এককের ভিন্নতার কারণে যে মানের ভিন্নতা সৃষ্টি হবে, এরকম উদাহরণ আমাদের বইয়ে যেগুলো বিদ্যমান আছে। এই ম্যাক্স প্লাঙ্ক না, এই এইচ এর প্লাঙ্কের ধ্রুবকের ক্ষেত্রে এই যে ভিন্নতা সম্বলিত উদাহরণগুলো আছে, এগুলোও স্মরণ রাখবো। শক্তির শোষণ ও বিকিরণ ও বর্ণালীর সৃষ্টির ধারণা। শক্তির ডেল ই ডেল টু মাইনাস ডেল ওয়ান ইকুয়াল টু এইচ নিউ। আমরা এখানে এই শক্তির পার্থক্যের এই সংজ্ঞাটা আর এই সূত্রটা স্মরণ রাখবো। কৌণিক ভরবেগ L ইকুয়াল টু এম আর স্কোয়ার ইন্টু বি বাই আর ইকুয়াল টু এম বি আর, যেখানে আয়ের একক কেজি এম স্কোয়ার এস ইনভার্স 1, ওমেগার একক রেডিয়াস পার সেকেন্ড। এগুলো আমরা স্মরণ রাখবো। এখানে এই জেনে নেওয়ার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। L ইকুয়াল টু এম আর স্কোয়ার ইন্টু বি বাই আর, L ইকুয়াল টু এম আর স্কোয়ার ইন্টু বি বাই আর, যেখানে আমরা উপরে অপর কথায় L কিন্তু কৌণিক ভরবেগ। আবর্তনশীল বস্তুর কৌণিক ভরবেগ হইল যে ওমেগা, আর ওই বস্তুর মুভমেন্ট অফ ইনারটিয়া, এটা আই রাশির গুণফলের সমান। এটা L ইকুয়াল টু আই ওমেগা। এগুলো আমরা স্মরণ রাখবো। আই দ্বারা কি উদ্দেশ্য নিতে আছে সবগুলো আমরা স্মরণ রাখবো। এখানে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এখনো কোনোবার আসে নাই। আমরা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেল এইচ হাইড্রোজেন পরমাণু এবং একক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলা, যেগুলা হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস বর্ণালী ব্যাখ্যা করতে পারে। বোর পরমাণু মডেল পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ দ্বিমাত্রিক সমতুল্য। এটা ওনার সক্ষমতার মধ্যে পড়ে বা সীমাবদ্ধতার মধ্যে পড়ে, মানে উনি দ্বিমাত্রিকে সীমাবদ্ধ হয়ে গেছে, যা বাস্তবতার বিপরীত। ফলে এটা ওনার সীমাবদ্ধতার মধ্যে চলে গেছে, মানে অক্ষমতার সাথে চলে গেছে। বাস্তবিক অর্থে তো দ্বিমাত্রিক সমতুল্য না, বরং ত্রিমাত্রিক। তাই এটা ওনার সীমাবদ্ধতা, উনি দ্বিমাত্রিক পর্যন্ত সম্পন্ন মানে উত্তীর্ণ হইতে পারছে, ধারণা দিতে পারছে। চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, একে জিমেন প্রভাব বলে। একইভাবে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ওইরূপ ঘটে, একে স্টার্ক প্রভাব বলে। এই দুইটা কিন্তু এটার সীমাবদ্ধতা। এই 6 নম্বর পয়েন্টে প্রায় দুইটা তথ্য, একটা হলো জিমেন প্রভাব আর একটা হলো স্টার্ক প্রভাব, যেটার কারণে বর্ণালীগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। এটা কিন্তু রাদারফোর্ডের বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতার মধ্যে পড়ে। বর্ণালী সংখ্যা। বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু এবং আয়ন, যেমন হিলিয়াম, লিথিয়াম 2 প্লাস, হিলিয়াম আয়ন, লিথিয়াম 2 প্লাস, বেলিয়াম 3 প্লাস ইত্যাদি আয়নের রেখা সুষ্ঠু ব্যাখ্যা করতে পারে। এটি সফলতার মধ্যে পড়ে। হাইড্রোজেন পরমাণুর একমক কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা, একে বোর ব্যাসার্ধ বলে। হাইড্রোজেন পরমাণুর একমক কক্ষপথের যে ব্যাসার্ধ, একে বোর ব্যাসার্ধ বলে। আর সেই বোর ব্যাসার্ধের মান 5.292 ইন্টু 10⁻⁻11 মিটার। এটা আমরা স্মরণ রাখবো। এর আগেও আমরা কিছু রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যেও কিছু মান দেখছি, যেমন এই যে হাইলাইটেড সবুজ কালারের লাইনটা, হাইড্রোজেন পরমাণুর ব্যাস 1 ইন্টু 10⁸8 সেন্টিমিটার বা 0.1 ন্যানোমিটার, যেটা মেডিকেল 20-21 আসছে, ম্যাট 20-21 আসছে। তো আবার হাইড্রোজেন নিউক্লিয়াসের যেই রেঞ্জ বা দৈর্ঘ্য ব্যাস, এটা 1 ইন্টু 10⁻⁻12 থেকে 13 পর্যন্ত। এটাও এখানে আমরা মোটামুটি হাইলাইটেড। আর এদিকে আমরা নতুন পাইলাম হাইড্রোজেন পরমাণুকে সংশ্লিষ্ট আরেকটা মান, সেটা হলো যে হাইড্রোজেনের
একে বোর ব্যাসার্ধ বলে, সেটা হলো যে হাইড্রোজেনের একম কক্ষপথের ব্যাসার্ধ। পার্থক্য আছে, একটা হলো যে হাইড্রোজেনের পরমাণুর ব্যাসার্ধ, একটা হলো যে নিউক্লিয়াস পরমাণুর ব্যাস, আর একটা হলো যে নিউক্লিয়াসের ব্যাস, এখন হলো যে একম কক্ষপথের ব্যাসার্ধ, সেটা হলো যে 5.292 ইন্টু 10⁻⁻11। তিনটা কিন্তু পৃথক কেস, একটা হলো যে হাইড্রোজেনের ব্যাস, আর একটা হাইড্রোজেনের নিউক্লিয়াসের ব্যাস, আর একটা হলো হাইড্রোজেনের একম কক্ষপক্ষের ব্যাস। এখানে পক্ষ লেখছে, বিষয়টা এই যে হাইলাইটেড করা দরকার যে হাইড্রোজেন পরমাণু একম কক্ষপক্ষের ব্যাসার্ধ নির্ণয় করা হলো, পক্ষের ব্যাসার্ধ। এটা হলো 5.292 ইন্টু 10⁻⁻11 মিটার। বোর পরমাণু মডেল কেন্দ্রিক আরেকটা বিষয় হলো যে নির্ণীত রিডমার্ক ধ্রুবক আর এইচ এর মান হলো 1109739 সেন্টিমিটার ইনভার্স 1। এটা যার পরীক্ষালব্ধ মান, যেটা আমরা ম্যাথ করার সময় ব্যবহার করব, সেটা হলো যে 109,678 সেন্টিমিটার ইনভার্স 1। এটা সহজে মনে রাখা যায় যে 678 লিখবেন, আর বামে 910 দিবেন। উভয় পরমাণু মডেল উপস্থাপনের মূল ধারণাসমূহ। রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি হলো রাদারফোর্ড কর্তৃক সম্পাদিত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপর সিদ্ধান্তসমূহ। আর বোর পরমাণু মডেলের ভিত্তি হলো যে রাদারফোর্ডের পরমাণু মডেলের পরমাণু কেন্দ্রস্থ নিউক্লিয়াস ও নিউক্লিয়াসের বহির্ভূত ইলেকট্রন অঞ্চলের সাথে ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের আলোক সম্পর্কিত বিকিরণের কোয়ান্টাম তত্ত্বের সমন্বয়। রাদারফোর্ডের ভিত্তি হইল যে রাদারফোর্ড কর্তৃক সম্পাদিত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আর বোর পরমাণু মডেলের ভিত্তি হইল যে রাদারফোর্ডের পরমাণু মডেলের পরমাণুর কেন্দ্রস্থ নিউক্লিয়াস, কারণ রাদারফোর্ড নিউক্লিয়াসের ধারণা দিছে সর্বপ্রথম নিউক্লিয়াস ও নিউক্লিয়াসের বহির্ভূত ইলেকট্রন অঞ্চলের সাথে ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের আলোক সম্পর্কিত বিকিরণের কোয়ান্টাম তত্ত্বের সমন্বয়। এই লাইনটা গুরুত্বপূর্ণ যে শক্তি শোষণ ও বিকিরণের ফলে যথাক্রমে কালো বর্ণের শোষণ বর্ণালী ও উজ্জ্বল বর্ণের বিচ্ছুরণ বর্ণালী সৃষ্টি হয়। শক্তির শোষণের কারণে কালো বর্ণের বর্ণালী আর বিকিরণের ফলে উজ্জ্বল বর্ণের বিচ্ছুরণ বর্ণালী সৃষ্টি হয়। শোষণে কালো বর্ণের শোষণ বর্ণালী, বিকিরণে উজ্জ্বল বর্ণের বিকিরণ বর্ণালী সৃষ্টি হয়। এটা খুবই হাইলাইটেড লাইন, স্মরণ রাখার মতো। 1/λ এরপরে ইকুয়াল টু RH, এই যে সূত্র বিদ্যমান আছে, এটা আমরা স্মরণ রাখবো। এটা কেন্দ্রিক ম্যাথ অঙ্ক আসতে পারে। নিউ বার 1/λ ইকুয়াল টু নিউ বার ইকুয়াল টু RH ইকুয়াল টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, যেখানে n1 এর মান কি হইতে পারে এগুলো আমরা স্মরণ রাখবো। আর RH এর মান, রিডমার্ক ধ্রুবকের মান আমরা সেন্টিমিটারে দেখছি, সহজে মনে রাখা যায় 678, আর বামে হইল 910 সেন্টিমিটার ইনভার্স 1। আর মিটারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হলো যে মানে স্ট্যান্ডার্ড ফ্রম 1.09678 ইন্টু 10⁻7 m ইনভার্স 1। এই যে সূত্রটা, সেই সূত্রটার মধ্যে n1 যদি একম শক্তি স্তরে লাইম্যান সিরিজ হবে, n2 এর ক্ষেত্রে বামার সিরিজ হবে, n3 এর ক্ষেত্রে পেস্টেন সিরিজ হবে, n4 এর ক্ষেত্রে ব্র্যাকেট সিরিজ হবে, n5 এর ক্ষেত্রে ফ্রন্ট সিরিজ হবে। আচ্ছা, n6ও আছে হামফ্রিস, এটা আমরা এই বইয়েরই শেষের দিক দিয়ে আলোচনার মধ্যে বিদ্যমান আছে, বুট বইয়ের। এখানে 90 পৃষ্ঠার মধ্যে 5টা দিয়ে রাখছে, আর একটা হামফ্রিসটা বইয়ের শেষের দিক দিয়ে এই অধ্যায় সংশ্লিষ্ট ম্যাথের মধ্যে দেওয়া আছে। নিম্ন শক্তি স্তর n1 ইকুয়াল টু 1 হইলে সেক্ষেত্রে উচ্চ শক্তি স্তর সেটা n2
একাধিক হতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে। 2 এর ক্ষেত্রে n1 = 2 হইলে আর n2 হবে 3 থেকে যাইতে থাকবে, যে কোনো কিছু হতে পারে। একইভাবে n1 যদি 5 হয় তাহলে ইলেকট্রনের উচ্চ শক্তি স্তর n2 = 6, 7 হইতে পারে। পরমাণুর প্রতিটি শক্তি স্তর পূর্ণ সংখ্যার কোয়ান্টাম শক্তির গুণিতক রূপে থাকে, তথা বাঙ্গা, দশমিক, ভগ্নাংশ এগুলো হবে না। পরমাণুর প্রতিটি শক্তি স্তর পূর্ণ সংখ্যার কোয়ান্টাম শক্তির গুণিতক রূপে থাকে। পূর্ণ সংখ্যার কোয়ান্টাম শক্তির গুণিতক রূপে থাকে, অর্থাৎ পরমাণুর প্রতিটি শক্তি স্তর পূর্ণ সংখ্যার কোয়ান্টাম শক্তির গুণিতক রূপে থাকে। এই বিষয়টা আমরা স্মরণ রাখবো। কোনটা পূর্ণ সংখ্যায় থাকে? প্রথম কথা, কক্ষ শক্তি স্তরের মান তো অবশ্যই পূর্ণ সংখ্যা হইব, 1, 2, 3, 4, 5টা। এখানে কি বলা হইতাছে? পূর্ণ সংখ্যার কোয়ান্টাম শক্তির গুণিতক রূপে থাকে। কোয়ান্টাম শক্তিটা কিন্তু আবার মানে অপূর্ণ সংখ্যা হইতে পারে, কিন্তু ওইটা যে যতটুকুই হোক ওইটার গুণিতক কিন্তু পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে। বোর পরমাণু তত্ত্বের প্রয়োগ। এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, এনতম কক্ষপথের ইলেকট্রনের বেগ নির্ণয়, এনতম কক্ষপথের ইলেকট্রনের মোট শক্তি নির্ণয়, এগুলা বোর তত্ত্বের তাত্ত্বিক প্রয়োগের মধ্যে প্রণিধানযোগ্য বিষয়। হাইড্রোজেনের একম কক্ষপথের ব্যাসার্ধকে বোর ব্যাসার্ধ বলে, বোর রেডিয়াস বলা হয়। বোর ব্যাসার্ধ = 0.5292 × 10⁻⁸ সেন্টিমিটার। আমরা একটু আগে মানে বেশ কিছু পৃষ্ঠা আগে এটা কিন্তু অন্য এককে আরেকটা ফরম্যাটে মানে মোটামুটি মিটার এককে 5.292 × 10⁻11 মিটার দেখে আসছি। আর এখানে হইল যে সেন্টিমিটার এককে দিছে, তো সেন্টিমিটার এককে দেওয়াতে এখানে দিছে সেন্টিমিটার এককে, সেই ক্ষেত্রে 0.5292 × 10⁻⁸ সেন্টিমিটার। জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুর বেলায় সেই ব্যাসার্ধটা হাইড্রোজেন পরমাণুটার দিকে সাথে তুলনা করে বের করা যায়, সেটা সহজে বের করা যায়। সেটা হলো যে 0.5292 × 10⁻⁸, যেই হাইড্রোজেনেরটা বিদ্যমান আছে, হাইড্রোজেনের একম কক্ষপথের ব্যাসার্ধ, সেইটারে ইন্টু দিবা ইন্টু n²/z, যেখানে n এর মান হইব হইল যে ওই শক্তি স্তরের মান, n এর মানটা কি হইব? শক্তি স্তরের মান, আর z হইব পারমাণবিক সংখ্যা, সংশ্লিষ্ট পরমাণুর পারমাণবিক সংখ্যা। ইলেকট্রনটি একম এই যে Rn তথা Rn = R1 × n² হইব। এই সূত্রগুলা শর্টকাট ফর্মুলা। হাইড্রোজেনের ক্ষেত্রে তো z এর মান 1 থাকে, সেই ক্ষেত্রে z এর মান 1 দিয়ে ভাগ দিলে তো মান অপরিবর্তিত থাকে। তাহলে হাইড্রোজেনের যে কোনো কক্ষপথের শক্তি মানে কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু সহজেই শুধুমাত্র n² গুণের মাধ্যমে একম কক্ষপথের ব্যাসার্ধের সাথে n² গুণের মাধ্যমে বের করা যায়। অর্থাৎ ইলেকট্রনটি একম কক্ষপথের থেকে তৃতীয় কক্ষপথে গেলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হয় R3 = R1 × 3² = 9R1। এইরকমভাবে খুব সহজে বের করা যায়। একম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল বেগের দ্বিগুণ হয়। এই কনসেপ্টটা মোটামুটি মাথার মধ্যে রাখলে ভালো, হাইলাইটেড লাইন একটা। একম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন বেগের দ্বিগুণ হয়। একম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের দ্বিগুণ হয়। শক্তির ক্ষেত্রে আমরা এই বিষয়টা মনে রাখবো। তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি কি? প্রথম কক্ষপথের শক্তি × 1/9।
আবার একম কক্ষপথের শক্তি ইকুয়াল টু 9 ইন্টু তৃতীয় কক্ষপথের শক্তি। পরমাণুর গঠন সম্পর্কে তরঙ্গ বলবিদ্যা ও সোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ সম্পর্কিত আলোচনার যে হাইলাইটেড লাইনগুলো আছে, কিন্তু 1992 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুই ডি ব্রগলি মত প্রকাশ করেন যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় প্রকার ধর্ম বিদ্যমান। কি ধর্ম? ইলেকট্রনের কণা ধর্ম বিদ্যমান, তরঙ্গ ধর্ম বিদ্যমান, অ্যাকর্ডিং টু লুই ডি ব্রগলি। লুই ডি ব্রগলির এই বক্তব্যকে 1926 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সোডিঞ্জার আরও সংশোধন ও পরিমার্জন করেন। সোডিঞ্জার গতিশীল ইলেকট্রনকে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ হিসাবে গণ্য করে তার বিখ্যাত ত্রিমাত্রিক তরঙ্গ বলবিদ্যার সমীকরণটি উপস্থাপন করেন, যা কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু মডেলের পরিপূর্ণতা লাভের মূল চাবিকাঠি। তথা কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের পরিপূর্ণ লাভের মূল চাবিকাঠি যদি বলা হয়, তাহলে এটা হলো সোডিঞ্জারের এই যে সমীকরণ। এখানে একটা প্রণিধানযোগ্য বিষয় যেটা স্মরণ রাখতে হবে, ভোর পরমাণু মডেল কিন্তু দ্বিমাত্রিক। এই সোডিঞ্জারের গতিশীল ইলেকট্রনকে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এই তার ওনার যে প্রস্তাবিত কনসেপ্ট, এটা কিন্তু ত্রিমাত্রিক তরঙ্গ, ত্রিমাত্রিক। এই ত্রিমাত্রিক আর ত্রিমাত্রিক যাতে উলটপালট না হয়, স্বস্থানে সমর্যাদায় যাতে দ্বিমাত্রিকের যেখানে পরমাণু মডেলের আলোচনা, সেখানে যাতে দ্বিমাত্রিক আমরা পরীক্ষায় আনসার করতে পারি, আর সোডিঞ্জারের ক্ষেত্রে ত্রিমাত্রিক। তো ল্যামডা ইকুয়াল টু চলমান বস্তুকণা বা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য। চলমান বস্তুকণার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু ধ্রুবক এইচ, আমরা এইচ এর মান আগেও দেখছি, বস্তুকণার ভর ধর্ম বা এমবি। এই সমীকরণটি ডি ব্রগলির সমীকরণ নামে পরিচিত। ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমবি, এটা হলো ডি ব্রগলির সমীকরণ। ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে প্রয়োগ করে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে, যা গবেষণা করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। এখন যদি বলা হয় যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পর্যবেক্ষণকারী ইলেকট্রন মাইক্রোস্কোপ কোন ধর্মকে ব্যবহার করে প্রয়োগ করে তৈরি করা হয়েছে, এটা হলো যে ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে আমরা এটা স্মরণ রাখবো। এই ভোর পরমাণু মডেলে একটি ভোর ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর বা স্থির কক্ষপথে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করতে পারে তা বের করে এই ধরনের যে ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমরা ঠোঁটস্থ মুখস্থ রাখবো। সুতরাং ভোর ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে আবর্তনকালে কক্ষপথের প্রধান কোয়ান্টাম সংখ্যার সমসংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ভোর ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে আবর্তনকালে কক্ষপথের প্রধান কোয়ান্টাম সংখ্যার সমসংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে, তথা কক্ষপথটা যদি তৃতীয় হয় 3টা পূর্ণ তরঙ্গ, কক্ষপথটা যদি দ্বিতীয় হয় 2টা পূর্ণ তরঙ্গ, কক্ষপথ যদি পঞ্চম হয় তাহলে 5টা পূর্ণ তরঙ্গ দ্বারা, মানে এই 5টা হবে পূর্ণ তরঙ্গের মান। এটা আমরা স্মরণ রাখবো। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, যদি কোনো গতিশীল কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায়, তখন এর ভরবেগ নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। তথা যদি গতিশীল কণার অবস্থান যদি নির্ণয় করতে পারি পিওরভাবে অ্যাকুরেটলি, তাহলে ভরবেগ নির্ণয় করা অনিশ্চিত হয়ে পড়বো। আবার যদি ওই কণার ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হয়, তখন তার অবস্থান নির্ণয় করা অনিশ্চিত হয়ে পড়ে। এই বিষয়টা মানে একটা হইলে আর একটা তার হওয়ার সম্ভাবনার থেকে বিচ্যুতির পথে হাঁটে, তথা সম্ভাবনা লস করে। যদি ভরবেগ মাপার সম্ভাবনা 100% হয়, তখন অবস্থান মাপার সম্ভাবনা লেস দেন 100 হয়ে যায়। আবার অবস্থান সুনিশ্চিতভাবে মাপার প্রবণতা বা সম্ভাবনা 100% হইলে ভরবেগের সম্ভাবনা লেস দেন 100 হয়ে যায়। ডেল এক্স ইন্টু ডেল পি, এরপরে এইচ বাই 4 পাই, এই যে বিষয়টা, এটা আমরা স্মরণ রাখবো, যেখানে এম দ্বারা কণার ভর, ইউ দ্বারা কণার গতিবেগ। এই সূত্রটা মোটামুটি এমসিকিউর জন্য
এমসিকিউ সূত্র হিসাবে আসতে পারে, ম্যাথ হিসাবে না, সূত্র হিসাবে। ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন অর ইকুয়াল এইচ বাই 4 পাই। আবার আরেকটু অন্যভাবে বললে ডেল পি ইকুয়াল টু এম ইন্টু ডেল ইউ, এম ইকুয়াল টু ডেল ইউ। এই বিষয়গুলো আমরা স্মরণ রাখবো। সাই এর কোনো ভৌত তাৎপর্য নয়, এটি শুধু ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করে। ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি কোন চিহ্নটা প্রকাশ করে? পিএসআই, এটা আমরা কই সাই কিন্তু ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করে। সাই স্কোয়ারের মান বিশেষ অর্থ প্রকাশ করে। সাইয়ের কিন্তু কোনো ভৌত তাৎপর্য নাই, কিন্তু সাই স্কোয়ারের মান বিশেষ অর্থ প্রকাশ করে। সাই স্কোয়ারের মান ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। সাই স্কোয়ারের মান ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। কোনো নির্দিষ্ট ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান নিউক্লিয়াসের চারদিকের কোন স্থানে হবে তা সাই স্কোয়ারের মান থেকে জানা যায়। সাই স্কোয়ারের মান দ্বারা নির্দিষ্ট শক্তির ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান নিউক্লিয়াসের চারদিকের কোন স্থানে তা সাই স্কোয়ারের মান থেকে জানা যায়। আমরা কিন্তু সাই স্কোয়ারের মানের যে তাৎপর্য বা যেই মূল ইনফরমেটিভ নির্দেশনা সেটা কিন্তু আমরা অবগত হইলাম। সেটা দ্বারা হইল যে ইলেকট্রনের চারদিকে তো নিউক্লিয়াসের চারদিকে তো ইলেকট্রন ঘূর্ণায়মান, তো একজ্যাক্ট কোন দিকে ইলেকট্রন অবস্থান করতেছে ঘূর্ণায়নকালে সেটা সাই স্কোয়ারের মান দ্বারা নির্দেশ করা হয়। নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তির ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি, যেমন 90 to 95% হয়, একে বিজ্ঞানী সমারফিল্ড অরবিটাল নামে অভিহিত করেন। এই যে অরবিটাল কে অভিহিত করেছেন সেটা হলো যে বিজ্ঞানী সমারফিল্ড। আর এখানে অরবিটালের ধারণাটা কিন্তু ভোর পরমাণু মডেল দিতে পারে না, কারণ ভোর পরমাণু মডেল হলো যে দ্বিমাত্রিক, আর এই অরবিটালের ধারণা হলো যে ত্রিমাত্রিক। এই বিষয়টা আমরা স্মরণ রাখবো। কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু মডেল এই সম্পর্কিত যে আলোচনা, হাইলাইটেড লাইন। আধুনিক পরমাণু মডেলের ভিত্তি হলো নিম্নোক্ত মতবাদ বা এদের সম্মানিত ফলাফল। একটা হলো যে রাদারফোর্ডের পরমাণু মডেলের কেন্দ্রস্থ নিউক্লিয়াসের অস্তিত্ব, নিলস বোর প্রদত্ত পরমাণু মডেলের ইলেকট্রনের স্থির কক্ষপথ, অরবিট বা শক্তি স্তরের ধারণা, ডি ব্রগলির প্রদত্ত ইলেকট্রন সদৃশ্য সূক্ষ্মকণা বা বস্তুকণার ধর্ম এবং তরঙ্গ ধর্ম, ইলেকট্রনের দ্বৈত ধর্ম। আর চতুর্থ হইল যে বিজ্ঞানী শ্রোডিঞ্জার প্রদত্ত তরঙ্গ বলবিদ্যার সমীকরণ। এই আর পঞ্চম আছে সেগুলো হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের পরিপূর্ণতা লাভের মূল চাবিকাঠি। কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের পরিপূর্ণতা লাভের মূল চাবিকাঠি। ইলেকট্রনের সম্ভাব্য সর্বাধিক অবস্থান 90 to 95% অরবিটালের শক্তিমাত্রা এর ত্রিমাত্রিক আকৃতিতে প্রকাশ করা হয়, যা অরবিটালের কোয়ান্টাম সংখ্যা ইত্যাদি বলা হয়। 4টা কোয়ান্টাম সংখ্যার কথা আমাদের বোর্ড বইয়ে বলা হয়েছে। 4টা কোয়ান্টাম সংখ্যা, একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর একটা এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, প্রধান কোয়ান্টামরে আবার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলা হয়। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এটা ম্যাটে 8, 9, 16, 17 সেশনে আর কোশ্চেনের মধ্যে ছিল। বিজ্ঞানী বোর শক্তি স্তর সম্পর্কিত প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা প্রস্তাব করেন। বিজ্ঞানী বোর কিন্তু শক্তি স্তর সম্পর্কিত প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা প্রস্তাব করেন। বিজ্ঞানীকেরা বোর প্রধান কোয়ান্টাম সংখ্যার n এর মান 1, 2, 3, 4 বংশং অনেক কিছু হতে পারে। যে কোনো প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এটা গুরুত্বপূর্ণ। এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এল দ্বারা নির্দেশ করা হয়, বিজ্ঞানী সমারফিল্ড
সমরফিল্ড না, উচ্চারণ হবে সমারফিল্ড। সমারফিল্ড বাংলা উচ্চারণ সমারফিল্ড। সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে প্রথম ধারণা দেন, আমরা কিন্তু দেখছি প্রধান কোয়ান্টাম সম্পর্কে ধারণা দেন বুর, আর দ্বিতীয় সহকারী কোয়ান্টাম সংখ্যার বা এজিমুথাল কোয়ান্টাম সম্পর্কে ধারণা দেন সমারফিল্ড। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। কোনো ইলেকট্রনের বেলায় এল এর মান তার ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দেশ করে। কৌণিক ভরবেগ নির্দেশ করে। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, যেখানে n দ্বারা উদ্দেশ্য হইল যে প্রথম কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত হয়। এল এর মান 0 1 2 3 4 0 1 2 3 1 2 3 3 হলে উপশক্তি স্তরে যথাক্রমে এস, মানে 0-র জন্য এস, 1-এর জন্য পি, 2-র জন্য ডি, 3-র জন্য এফ দ্বারা চিহ্নিত করা হয়। উপশক্তি স্তর এল এর জন্য, এল এর মান 0-র জন্য এস, 1-এর জন্য পি, 2-র জন্য ডি, 3-র জন্য এফ দ্বারা চিহ্নিত করা হয় উপশক্তি স্তর। এন এর মান যত, উপশক্তি স্তরের সংখ্যাও তত, এই বিষয়টা আমরা স্মরণ রাখবো। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করা হয়। বিজ্ঞানী জিম্যান চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দেন, একে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান এল এর উপর নির্ভরশীল, প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত হতে পারে। এল এর যে কোনো মানের জন্য এম এর 2l+1 সংখ্যক মান আছে। এম এর মান তারা শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্দেশ করে। এল এর মান এম এর মান দ্বারা মোট উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্দেশ করে। আর আমরা একটু আগে দেখে আইছি, সেটা হলো যে এল এর মান কিন্তু কৌণিক ভরবেগ। বিজ্ঞানী এই যে সমারফিল্ড কর্তৃক কোয়ান্টাম বল সংখ্যা এল সম্বন্ধে ধারণা দেন। কোনো ইলেকট্রনের বেলায় এই যে 3 নাম্বার দাগানো লাইনের ক্ষেত্রে 3 নাম্বার না, এই যে বিজ্ঞানী সমারফিল্ডের নিচের লাইনটা, কোনো ইলেকট্রনের বেলায় এই যে আমরা একটু লাড়াটাড়া দিই, কোনো ইলেকট্রনের বেলায় এল এর মান দ্বারা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট করা হয়। কৌণিক ভরবেগ নির্দিষ্ট করা হয়। আর প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে কিন্তু এই যে কোনো প্রধান কোয়ান্টাম শক্তি ধারণ ক্ষমতা ওই রকম ভাবে লেখছে না, তবে আমরা যেরকম লেখছে, যে ইনফরমেটিভগুলো দিছে, এগুলা কিন্তু মাস্ট স্মরণ রাখা লাগবে। এখানে এল এর মান দ্বারা কৌণিক ভরবেগ ইলেকট্রনের, আর এখানে এম এর মান দ্বারা যা বোঝায় তা আমরা স্মরণ রাখবো। এম এর মান দ্বারা উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা বোঝায়। এটা কিন্তু এই কয়েকটা যে লাইন আছে, এটা কিন্তু ম্যাথ 11-12-তে আইসা গেছে। যে কোনো এই চারটা মুখস্থ রাখা দরকার। যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা 2l+1, এইটা মুখস্থ রাখতে হবে। যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l+1, সেখানে l এর মান 0 1 2 3 4 ইত্যাদি। অরবিটালের সংখ্যা n²। যে কোনো প্রধান শক্তি স্তরে বা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², এটি স্মরণ রাখবো। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস বা এম, এটা দ্বারা নির্দেশ করা হয়। সেটা এম এর দুটা মান হইতে পারে, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। এস বা এম দ্বারা যদি কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করা হয়, সেই এস বা এম এর মান হবে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান হবে প্লাস হাফ অথবা মাইনাস হাফ। এই চারটা সিকিউর মধ্যে আসে, যদিও গুরুত্বপূর্ণ ম্যাথের জন্য। এই বিষয়গুলো আমরা স্মরণ রাখবো। এল এর মান যখন 0 হইবে, এম এর মান তখন 0 হইবে। এক্ষেত্রে 4s1 একটি অরবিটাল সম্ভব। এই হিসাব নিকাশগুলা এগুলা গুরুত্বপূর্ণ, এগুলো প্রায় আসে, বোর্ড পরীক্ষায়ও আসে, ম্যাথেও আসে। ম্যাথ দ্বারা উদ্দেশ্য নিতেছি মেডিকেল এডমিশন টেস্ট। এই যে একটা গুরুত্বপূর্ণ, হাইড্রোজেন পরমাণুর আয়নিক শক্তির মান দেওয়া আছে +1312 কিলোজুল পার মোল।
প্রয়োজনীয়তা এই কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয় এই কোয়ান্টাম সংখ্যা তথা উদ্দেশ্য নিতেছে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এটার প্রয়োজনীয়তা কি এই কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয় হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর মধ্যে প্রধান বর্ণালী রেখা ব্যাখ্যা করার জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বেলায় প্রযোজ্য উপশক্তি স্তরের আকৃতি বোঝানোর জন্য এল এর মান ব্যবহৃত হয় প্রয়োজনীয়তা এই কোয়ান্টাম সংখ্যা এল এর মান প্রয়োজন হয় পরমাণুর বর্ণালীতে সৃষ্ট রেখার উৎপত্তি বোঝানোর জন্য বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটা হইলো যে বর্ণালী রেখা ব্যাখ্যা করার জন্য আরেকটা হইলো যে সৃষ্ট সূক্ষ্ম রেখার উৎপত্তি বোঝানোর জন্য 3 নাম্বারটা হইলো যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার প্রতীক মান চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার প্রতীক হলো এম এর মান প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত হতে পারে প্রয়োজনীয়তা চুম্বকীয় ক্ষেত্রের প্রভাবে বর্ণালী শুকনো রেখা বিভক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয় তাহলে আমরা দেখতে পেলাম এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার এই যে হালকা একটু পার্থক্য কিন্তু অনেক পার্থক্য সৃষ্টি করে দিছে একটা শব্দের পরিবর্তন 2 নম্বর ক্ষেত্রে সহকারী কোয়ান্টামের ক্ষেত্রে হইল যে বর্ণালীতে সৃষ্ট সূক্ষ্ম রেখার উৎপত্তি আর 3 নাম্বারটা যেটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটা হলো যে বর্ণালীতে সূক্ষ্ম রেখার বিভক্তি হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারে 1 নাম্বার হলো যে বর্ণালী রেখা ব্যাখ্যা করতে পারে প্রধান রেখা প্রধান সংখ্যা এই যে আমরা স্মরণ রাখতে পারি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান বর্ণালী রেখা ব্যাখ্যা করতে পারে আর ব্যাখ্যায় ব্যবহৃত হয় তথা সাহায্যকারী সহকারী কোয়ান্টামটা হলো যে সূক্ষ্ম রেখা উৎপত্তি চুম্বকীয়টা হইল যে সূক্ষ্ম রেখার বিভক্ত হওয়ার কারণ স্প্রিং কোয়ান্টাম সংখ্যার প্রতীক ও মান প্রয়োজনীয়তা পরমাণুর ইলেকট্রনের চুম্বক দ্রব্য ব্যাখ্যার জন্য ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন হয় আবিষ্কার ইজ এ প্রধান কোয়ান্টাম সংখ্যার আবিষ্কার হইল বোর সেকেন্ডারি মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার আবিষ্কার সমারফিল্ড আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার জিম্যান আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার উলেনবেক ও গোল্ডস্মিথ 4 নাম্বারটা এই ইনফরমেটিভটা কিন্তু আমরা স্মরণ রাখবো এটা এই প্রথম বললাম যদিও বিগত পৃষ্ঠাগুলোর মধ্যে অতিক্রম ছিল কিনা তা অবগত না তবে মানে খেয়াল করি নাই তো তা আপনাদেরও খেয়াল করাই নাই স্ক্রিনের মধ্যে এখানে কিন্তু আমি হাইলাইটেড করতেছি যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার যে আবিষ্কারক এটা হলো যে উলেনবেক ও গোল্ডস্মিথ মূল উপাদান রূপে যেসব অতি শুকনো কণিকা ধারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয় মূল কণিকা দু প্রকার স্থায়ী মূল কণিকা অস্থায়ী মূল কণিকা পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস অরবিটালে আবর্তনশীল ইলেকট্রন সমূহ এই যে আমরা একটা ডেট তথা ডেন্টাল এডমিশন টেস্টের পরীক্ষা আছে এর পরীক্ষার প্রশ্ন 21-22 সাধারণ এইচ পরমাণু ছাড়া সব মূলের প্রতিটি পরমাণুর গঠন একক রূপে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন থাকে একক রূপে প্রোটন ইলেকট্রন তাই এই তিনটি কণাকে পরমাণুর স্থায়ী মূল কণিকা বলা হয় আচ্ছা এনে হাইড্রোজেন ছাড়া বললো কেন আচ্ছা মানে বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হইব হাইড্রোজেনের কিন্তু এই তিনটা কণিকা নাই একটা কণিকার অনুপস্থিত রয়েছে তো সে বিষয়টা আমরা খেয়াল রাখবো এই হাইড্রোজেন পরমাণুর ওই যে ভর কিন্তু 2 হওয়ার কথা কেন 2 হওয়ার কথা 1 নিউটন 1 প্রোটন হওয়ার কথা একটা নিউটন নাই তাই হাইড্রোজেন পরমাণু কিন্তু নিউটন অনুপস্থিত অস্থায়ী মৌলকণিকাগুলা যেমন নিউট্রিনো অ্যান্টিনিউট্রিনো গ্রেভিট্রন পজিট্রন পজিনিউট্রিনো মেসন বুসন পাইউন মিউন এগুলা ছন্দ আছে এগুলো আমরা একলগে ছন্দ সহকারে মুক্ত রাখবো কম্পোজিট কণিকার মধ্যে আছে আমাদের আলফা কণা যেটার সংকেত হলো যে হিলিয়াম 2+ ডিউটেরন কণা হিলিয়াম প্লাস হিলিয়াম আর হাইড্রোজেন প্লাস ডি প্লাস মানে ডিউটেরন বাড়ি হাইড্রোজেনের আইসোটোপে ডিউটেরিয়াম
এর নিউক্লিয়াসে একটি প্রোটন ও একটি নিউট্রন থাকে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এগুলো ম্যাট এবং ডেকের মধ্যে আইসা গেছে। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই যে তিনটা পরিভাষা বললাম, এগুলার ব্যাখ্যা আমাদের গুরুত্বপূর্ণ। আইসোটোপ, যেই সব পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা অসমান হওয়ার কারণে ভর সংখ্যা তথা n+p এর মান অসমান হয়, এদেরকে আইসোটোপ বলে। তথা আইসোটোপের মধ্যে প্রোটন সংখ্যা সমান কিন্তু। হিলিয়াম পরমাণুর 3টি আইসোটোপ হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। অনুরূপভাবে কার্বন পরমাণু 3টা আইসোটোপ বিদ্যমান আছে। অনুরূপভাবে 3টা আইসোটোপ বিদ্যমান আছে কিনা আমাদের বইয়ে 3টা উল্লেখ আছে। বিদ্যমান আছে বললে ভুল হইবে, বাস্তবতা সম্পর্কে আমরা এখনো তাকে কি বা সার্চ করে দেখি নাই কোনো জায়গায়। তবে এখানে আমাদের বইয়ে কার্বন পরমাণু 3টা উল্লেখ করা আছে। আমরা দেখব এরকম বিভিন্ন প্রশ্ন আসে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কোন পরমাণুর কোন মৌলের একটা মাত্র আইসোটোপ বিদ্যমান, এগুলো আমরা আসে প্রশ্ন। ডিউটেরিয়াম অক্সাইডকে ভারী পানি, ডিউটেরিয়াম অক্সাইডকে ভারী পানি বা হেভি ওয়াটার বলে। দু একটা মৌল যেমন সোডিয়াম, Au বাদে প্রকৃতিতে প্রায় সব মৌলের একাধিক আইসোটোপ আছে, তথা সোডিয়াম আর Au এর হইল যে মানে একাধিক নাই, একটা করে আছে। সর্বমোট আইসোটোপের সংখ্যা প্রায় 1300। সর্বমোট আইসোটোপের সংখ্যা প্রায় 1300। আইসোবার, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা অসমান কিন্তু ভিন্ন মৌল, অর্থাৎ প্রোটন সংখ্যা অসমান হওয়া মানে তো ভিন্ন মৌল হওয়া, তো কিন্তু ভর সংখ্যা p+n এর মান সমান হয়, এদেরকে আইসোবার বলে। এটার উদাহরণ কার্বন আর নাইট্রোজেন হলো পরস্পরের আইসোবার। কার্বন আর নাইট্রোজেন হলো পরস্পরের আইসোবার। কার্বন আর নাইট্রোজেন হলো পরস্পরের আইসোবার। কপার আর জিঙ্ক পরস্পর আইসোবার। কপার আর জিঙ্ক হলো পরস্পর আইসোবার। আইসোটোন, যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা অসমান, এদেরকে আইসোটোন বলে। আইসোটোন, যেগুলোর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, যেমন হইল যে কার্বন আর অক্সিজেন। আইসোটোনের উদাহরণ কার্বন আর অক্সিজেন, আর আইসোবারের উদাহরণ কার্বন আর নাইট্রোজেন। তো এটা মনে রাখার উপায় হলো যে আমাদের যদি বেশি ভার জিনিস আমাদের তুলে দিতে চাই কেউ মাথার মধ্যে, তখন আমরা কমু না না তো জিনা মানে আমরা বলি না জিনা, আমি দ্বারা সম্ভব হতো না, তো এটা সিনা কমু সিনা। তো সি আর না, সি দিয়া কার্বন, এন দিয়া না দিয়া এন দিয়া নাইট্রোজেন। তো সিনা হইলো যে আইসোভার, আর আইসোটোন ওন তথা সিও ওন, যদিও ওন বানান সিও না, মানে ওন আইসোটোন ওন তথা ও আছে সিও, মানে মোটামুটি একটা এরকম করে গোজামিল করে স্মরণ রাখা। এই তিনটা স্থায়ী মৌলিক কণিকার বর্ণনা ম্যাথে আসছে। ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রন কণার প্রবাহ। ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রন কণার প্রবাহ। ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রন কণার প্রবাহ। একটি ইলেকট্রনের ভর 9.1085 ইন্টু 10⁻⁰28 গ্রাম, যা প্রোটনের ভরের প্রায় 1/1837 তথা 1837 সমান 1/1837 সমান। আমরা ওই এই হিসাবটা আছে না, আলফা কণার ভরের ক্ষেত্রে ইলেকট্রনের ভরের যে 7000 গুণ বড়, এটার সাথে হিসাব কইরা একটা ফরম্যাট দাঁড়া করাইতে পারি, কিন্তু যে প্রোটনের থেকে কত গুণ ছোট, কত গুণ হালকা হইল যে আলফা কণা, বা কত গুণ ভারী হইল যে আলফা কণা, এই হিসাবটা কিন্তু বের করতে পারি। ঋণাত্মক চার্জের পরিমাণ, যেটা ইলেকট্রনের চার্জের পরিমাণ 1.6 × 10⁻⁻19 কুলম। তাই এই চার্জকে বৈদ্যুতিক ঋণাত্মক চার্জের একক বলে, তথা এই চার্জের থেকে এই যে পরিমাণটা -1.6 × 10⁻⁻19 কুলম্ব, এই চার্জের থেকে কম চার্জ দেখা যায় না, তাই এই চার্জকে বৈদ্যুতিক ঋণাত্মক চার্জের একক ধরা হয়। আমরা কিন্তু আগেও হাইড্রোজেনের একম কক্ষপথের
যে ব্যাসার্ধ সেটাকে কিন্তু বোর ব্যাসার্ধ গণনা করা হয়েছে। আর এখানে এইটাকে বৈদ্যুতিক ঋণাত্মক চার্জের একক ধরা হইতেছে। প্রোটনের ভর 1.673 × 10⁻⁻24 গ্রাম, যা হাইড্রোজেনের ভরের প্রায় সমান। প্রোটনের ভর হাইড্রোজেন ভরের প্রায় সমান। পারমাণবিক ভর স্কেলের পরিমাপ 1.00 পরপর 2টা শূন্য 7276 mu। এই যে আমরা যে একটু আগে বললাম, আমরা না বুডবুই কর্তৃপক্ষই বলছে যে হাইড্রোজেন ব্যতীত অন্য যে কোনো পরমাণুর অভ্যন্তরে নিউট্রন বিদ্যমান। নিউট্রনের ভরটা দেওয়া আছে। প্রোটনের ক্ষেত্রে আমরা স্মরণ রাখবো যে 1.673, আর নিউটনের ভর হলো যে 1.675। একটা হলো 3 যেটা প্রোটনের, আর নিউটন হলো 5। 1.675 × 10⁻⁻24 গ্রাম, যা ইলেকট্রনের ভরের 1839 গুণ, যেটা ইলেকট্রনের ভরের 1839 গুণ বড়, আরে বেশি। এই যে চারটা আছে এটা মোটামুটি মুখস্থ রাখতে হইব। ইলেকট্রন মানে ইসিইউ এককে চার্জটা আমরা স্মরণ রাখবো, এটা গুরুত্বপূর্ণ। অবস্থানটা স্মরণ রাখা দরকার। প্রোটনের অবস্থান নিউক্লিয়াসে, নিউট্রনের অবস্থান নিউক্লিয়াস। এটা ছোট্ট বাচ্চা পারবো কক্ষপথে নিউক্লিয়াসের বাইরে তথা নিউক্লিয়াসের বাইরে। ইলেকট্রনের চার্জ নির্ণয় 1999 এর খ্রিস্টাব্দে তথা 1909 খ্রিস্টাব্দে রবার্ট মিলিকন তৈল বিন্দু পরীক্ষার সাহায্যে ইলেকট্রনের চার্জের মানটা কিভাবে বের করা হয়েছে? তৈল বিন্দু পরীক্ষার সাহায্যে। কিন্তু তৈল বিন্দু পরীক্ষার সাহায্যে ইলেকট্রন চার্জের মান বের করেন 1.6 × 10⁻⁻19। কে বের করছেন? রবার্ট মিলিকন। 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এখানে আরেকটা বিষয়, 1 মোল ইলেকট্রন তথা 6.022 × 10⁻23 ইলেকট্রন ক্রিয়া করে। 1 মোল ইলেকট্রন ইকুয়াল টু 0.22 × 10⁻23 ইলেকট্রন ক্রিয়া করে। এই বিষয়টা স্মরণ রাখবো। আরেকটা কথা স্মরণ রাখবো, অ্যাভোগাড্রোর সংখ্যা যে 6.023 আমরা বলতাম, সেই 3 দিন কিন্তু শেষ। এখন কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গেছে, স্পেসিফিক। এটার মান হলো যে 6.0223। কথাটা কিন্তু আর বর্তমানে নাই। 1 মোল ইলেকট্রনের চার্জ ইকুয়াল টু Na × E তথা 96,500 কুলম্ব। 1 মোল ইলেকট্রনের চার্জ 96,500 কুলম্ব। 1 মোল ইলেকট্রনের চার্জ 96,500 কুলম্ব। একটি ইলেকট্রনের চার্জ 96,500 কুলম্ব বাক, এই যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা এন দ্বারা উদ্দেশ্য অ্যাভোগাড্রোর সংখ্যা, সেটা হলো 6.022 × 10⁻23, যেটার মান হলো 1.603 × 10⁻19 কুলম্ব। পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভর সংখ্যা। কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে, প্রোটনের সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলে। এটা স্মরণ রাখবো। মৌলের ধর্মের পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে, মৌলের ধর্ম এর পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে পারমাণবিক ভর সংখ্যা। কোনো মৌলের পরমাণুর প্রোটন ও নিউট্রন এর মোট সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বা পরমাণুর ভর সংখ্যা বা মাস সংখ্যা বলা হয়। ওই মৌলের পারমাণবিক ভর সংখ্যা যদি হয় এ, তাহলে সেক্ষেত্রে A = P + N, যেখানে P দ্বারা হইল যে প্রোটনের ভর, N দ্বারা হইল নিউট্রনের ভর। হাইড্রোজেনের একম পরমাণুর প্রকৃত ভরটা আমরা স্মরণ রাখবো। কার্বনের একম অণুর প্রকৃত ভর, অক্সিজেনের একম অণুর প্রকৃত ভরগুলো আমরা স্মরণ রাখবো। আমরা হাইড্রোজেনের অনেক কিছুই স্মরণ রাখবো, তার মধ্যে এখন নতুন ইনক্লুড হইল যে ভরের মানটা বুট বই কর্তৃক। বিভিন্ন বিজ্ঞানী যাবৎ আপেক্ষিক পারমাণবিক ভর প্রকাশের জন্য 3টি স্ট্যান্ডার্ড স্কেল ব্যবহার করেন। একটা হলো হাইড্রোজেন স্কেল, একটা হলো অক্সিজেন স্কেল, আর একটা হলো কার্বন স্কেল। পারমাণবিক ভর একক mu। পারমাণবিক ভর একক অ্যাটমিক মাস ইউনিট, সংক্ষেপে mu। 1 mu = 1.6605
ইন্টু 10 টু পাওয়ার ইনভার্স 24 গ্রাম। এটা স্মরণ রাখবো 1 mu ইকুয়াল টু 1.66 ইন্টু 6605 ইন্টু 10 টু পাওয়ার ইনভার্স 24 গ্রাম। প্রত্যেক অক্সিজেনে 3টি আইসোটোপ অক্সিজেন 16, 17, অক্সিজেন 18 বিদ্যমান। প্রাকৃতিক আমি প্রত্যেক না, ভুল হয়ে দুঃখিত, ভুল বলছি। প্রাকৃতিক অক্সিজেনে 3টি আইসোটোপ যেমন অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18 বিদ্যমান। আপেক্ষিক প্রাচুর্য যথাক্রমে 99.76%, 0.03%, 0.204%। কার্বনের 2টি স্থায়ী আইসোটোপ বিদ্যমান, কার্বন 12, কার্বন 13। প্রাকৃতিক এদের আপেক্ষিক প্রাচুর্য যথাক্রমে 98.89% আর একটা হলো 1.11% নিউটনের সংখ্যার তারতম্যের জন্য আইসোটোপের সৃষ্টি। যেহেতু একই মূলের সব আইসোটোপের ভৌত রাসায়নিক ধর্ম একই, ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রত্যেকটা আইসোটোপের সেম, সেহেতু একই কথা বলা যেত যে ভৌত ও রাসায়নিক ধর্মাবলীর উপর নিউটনের কোনো প্রভাব নেই, তথা নিউটনের সংখ্যার তারতম্য হওয়ার কারণে ভৌত এবং রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না। কারণ নিউটনের সংখ্যা তারতম্য হওয়ার পরেও আইসোটোপগুলার ভিন্ন হওয়ার পরও আইসোটোপগুলার ধর্ম, ভৌত এবং রাসায়নিক ধর্ম সেম। তার মানে নিউটনের সংখ্যা ভৌত এবং রাসায়নিক ধর্মের তারতম্যের উপর প্রভাব ফেলে না। আমরা বিষয়টা নিশ্চিত হইলাম এখানে। আইসোটোপ দ্বারা স্বতঃস্ফূর্ত বিভিন্ন রশ্মি বিকিরণ ধর্মকে মূলে তেজস্ক্রিয় ধর্ম বলে। তেজস্ক্রিয় ধর্মযুক্ত মৌলকে তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয় আইসোটোপ বলে। তেজস্ক্রিয় আইসোটোপ দুই প্রকার: প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ, এরা প্রাকৃতিতে সৃষ্ট পরমাণু, যেমন উদাহরণ রেডিয়ান, এফআর, আরএ, ইউ, আমরা সবগুলার রেনন, ইউরেনিয়াম, এগুলো আমরা সবগুলো স্মরণ রাখবো। 4 থেকে কোনো নাম যদি উল্টাপাল্টা লাগে স্মরণ রাখার উপযুক্ত হয় আমরা স্মরণ রাখবো, আমরা এটা স্মরণ রাখার চেষ্টা করব। কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ, এগুলা মানে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে সৃষ্ট। TC43, PM61, NP93, UG118 পর্যন্ত সব কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। তার মানে এই যে 118 এগুলো আমরা স্মরণ রাখবো, এগুলো হলো যে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌলের বিকিরণ রশ্মি 3 প্রকার: একটা হলো আলফা রশ্মি, বিটা রশ্মি, আর একটা গামা রশ্মি। আলফা রশ্মি বিকিরণে সৃষ্ট নতুন পরমাণুতে মোট প্রোটন 2 একক এবং ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। এটা দ্বারা বোঝাইতেছে তেজস্ক্রিয় মৌলের আলফা রশ্মির বিকিরণে নতুন পরমাণুতে, যে পরমাণুটার থেকে বিকিরিত হইব আলফা রশ্মিটা, সেই নতুন পরমাণুটা পূর্বের পরমাণু থেকে 2 একক ভর এবং প্রোটন সংখ্যায় 2 একক, ভর সংখ্যায় 4 একক হ্রাস পেব। নতুন সৃষ্ট হওয়া পরমাণুটাতে পূর্বে বিদ্যমান পরমাণুর থেকে 2 একক প্রোটনের কমতি, 4 একক ভরের কমতি পরিলক্ষিত হইব। এই যে খুবই সুন্দরভাবে দেখা যাইতেছে 88 প্রথমে ছিল, আর এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা পরিবর্তিত 86 হয়ে গেছে, আর উপরে 226 ছিল ভর সংখ্যা, আর উপরে 22 হয়ে গেছে, 222 হয়েছে 226 থেকে 222 হয়ে গেছে, তথা 4 এককের কমতি দেখা গেছে নতুন সৃষ্টি হওয়া মোলটার মধ্যে। তেজস্ক্রিয় মৌলের বিটা রশ্মি বিকিরণে সৃষ্ট নতুন পরমাণুতে প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পায়, কিন্তু ভর সংখ্যা ঠিক থাকে। তথা বিটা রশ্মির কারণে পূর্বের যেই পরমাণু আছে ওইটার মধ্যে থেকে 1 একক বৃদ্ধি পায়, নতুনটার মধ্যে 1 একক কি বৃদ্ধি পায়? প্রোটন সংখ্যা, আর ভর সংখ্যা সেম থাকে। এটা বিক্রিয়াটা আমরা স্মরণ রাখবো। গামা রশ্মির বড় তড়িৎ চার্জ থাকে না। গামা রশ্মি হলো তড়িৎ চুম্বকীয় রশ্মি। যদি প্রশ্ন হয় কোনটা তড়িৎ চুম্বকীয় রশ্মি, তাহলে গামা রশ্মি উত্তর হবে। গামা রশ্মির ভর আর তড়িৎ চার্জ থাকে না।
তড়িৎচুম্বকীয় রশ্মি, গামা রশ্মি কি তড়িৎচুম্বকীয় রশ্মি। তিনটি তেজস্ক্রিয় রশ্মির সাধারণ বৈশিষ্ট্য: এরা অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যেতে পারে, এই যে উপরে আলফা কণা বিটা, এরা অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যেতে পারে, যে গ্যাসের মধ্য দিয়ে যায় তাকে আয়নিত করে বন্ধ করে রাখা ফটোগ্রাফিক প্লেটে দাগ সৃষ্টি করে। আমরা এই তথ্যগুলা স্মরণ রাখবো, এই চার্টগুলা খেয়াল রাখবো। তো গামা রশ্মির ক্ষেত্রে কিন্তু আপেক্ষিক চার্জ 0, বিটা রশ্মির ক্ষেত্রে 1, কারণ প্রোটনের সংখ্যা একটা বৃদ্ধি পায়। আর আলফা রশ্মির ক্ষেত্রে 2 একক প্রোটনের ঘাটতি, ফলে প্লাস চার্জ 2। যেহেতু গামা রশ্মির ক্ষেত্রে বরের কোনো পার্থক্য হয় না, তো 0। বিটা রশ্মির ক্ষেত্রে বরের কোনো পার্থক্য হয় না, তা আপেক্ষিক বর 0। যেমনভাবে গামা রশ্মির আপেক্ষিক বর 0 বললাম। এবং আলফা রশ্মির ক্ষেত্রে 4 এককের ঘাটতি তথা আপেক্ষিক বর 4। মানে নতুন সৃষ্টমূল্যে 4 এককের ঘাটতি ঘটে, তার মানে নতুন সৃষ্টমূল তো পাশে পার্শিয়াল ভাবে আলফা বিদ্যমান থাকে, আলফা কণা বিদ্যমান থাকে, তাই আলফা কণার ভর হইল যে ওই ঘাটতিটা 4 একক। রশ্মি কণার প্রকৃতি ধনাত্মক চার্জযুক্ত, 1 ধনাত্মক চার্জযুক্ত, আর এটা হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ছেদন ক্ষমতা একটা হলো 1 গুণ ধরে, যেটা আলফা কণা, আর বিটা কণা হইলো যে 1000, আর এদিকে হইলো যে গামা রশ্মির ক্ষেত্রে ছেদন হইলো যে 10,000 গুণ। সংজ্ঞার দিকে এনে একটা দাগানো লাইন আছে। প্রধান 3 প্রকার নিউক্লিয় বিকরণ, যেমন নতুন মূল সৃষ্টিতে ট্রান্সমুটেশন বিক্রিয়া, শক্তি উৎপাদন, নিউক্লিয় ফিশন, নিউক্লিয় ফিউশন। উদাহরণস্বরূপ দেখানো ট্রান্সমুটেশন, নতুন মূল পরিণত করাকে ট্রান্সমুটেশন বলে। নতুন মৌলে পরিণত করাকে ট্রান্সমুটেশন বিক্রিয়া বলে। আর ফিউশন, নিউক্লিয় ফিউশন বিক্রিয়ায় উৎপন্ন বিপুল তাপ শক্তি থেকে পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করাটা হইলো যে নিউক্লিয় ফিশন। আর নিউক্লিয় ফিউশন হইলো যে সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয় ফিশন বিক্রিয়া। সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয় ফিউশন বিক্রিয়া। এর একটু 2 নাম্বারটা নিউক্লিয় ফিশন, যেটা এর মধ্যে কিন্তু এনার্জি 20 m ইলেকট্রন ভোল্ট, মাইক্রো বা এটা এম দ্বারা সম্ভবত এরকম কিছুটা মাইক্রো বা এরকম কিছু একটা নির্দেশ করছে, মেগা বা মাইক্রো, এটা আমি শিওর না। এম বড় হাতের এম দ্বারা সম্ভবত মেগা সম্ভবত নির্দেশ করে, মেগা ইলেকট্রন ভোল্ট। এম দ্বারা মেগা ইলেকট্রন ভোল্ট সম্ভবত নির্দেশ করে, আমরা স্মরণ রাখবো এবং ইনশিওর হয়ে নিব এম দ্বারা কি নির্দেশ করে। আমি যতটুকু এই মুহূর্তে অ্যাট দিস মোমেন্ট সিটিং বসা অবস্থায় বুঝতে পারতেছি, এম দ্বারা মেগা সম্ভবত নির্দেশ করা হয়েছে। 3 নম্বরটা সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয় ফিউশন বিক্রিয়া। এইচ বোমার শক্তি, এই ফিউশন বিক্রিয়া। হাইড্রোজেন বোমার শক্তি, এই ফিউশন বিক্রিয়া। এখানে হাইড্রোজেনের 3টা আইসোটোপ হলো, হাইড্রোজেনের 3টা আইসোটোপ পরমাণু, এইচ এখানে উপরে পারমাণবিক সংখ্যা সেম থাকলেও বর সংখ্যার ভিন্নতার কারণে যে 3টা আইসোটোপ হয়েছে, এটি হলো যে হাইড্রোজেনের 3টা আইসোটোপ, এদের যথাক্রমে সাধারণ নাম হলো যে হাইড্রোজেন, প্রোটিয়াম, ডিউটেরিয়াম। হাইড্রোজেন তথা প্রোটিয়াম, এরপর হলো যে ডিউটেরিয়াম, এরপর হলো ট্রিটিয়াম। এস অরবিটালের আকৃতি গোলাকার নেই, যা কেন্দ্রে নিউক্লিয়াসে অবস্থিত। এস অরবিটালে ত্রিমাত্রিকভাবে এস অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ সমভাবে বিস্তৃত থাকে। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান যত বড় হবে, এস অরবিটালের গোলাকৃতিও তত বড় হবে। এটা গুরুত্বপূর্ণ। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান যত বড় হবে, এস অরবিটালের গোলাকৃতির তত বড় হবে। পি অরবিটালে আকৃতি অনেকটা ডাম্বেলের নেই। পি অরবিটাল ম্যাগের দুটি লুপকে একটি নোডাল প্লেনে আলাদা করে। নোডাল প্লেনটি নিউক্লিয়াসকে ভেদ করে। পরমাণুর কেন্দ্রের দিকে ইলেকট্রন ব্যাগের ঘনত্ব কম এবং অক্ষ পরবর্তী মাত্রিক স্থানে ইলেকট্রন ব্যাগের ঘনত্ব সর্বাধিক। ডি
ডি অরবিটাল। ডি অরবিটাল 5 প্রকার ত্রিমাত্রিক বিন্যাস সম্ভব। 5টি সমশক্তি স্তর ডি অরবিটাল আছে, এদেরকে ডিএক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডিএক্স ওয়াই, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার বলে। ডি অরবিটালে আকৃতি 4টি লুপ বিশিষ্ট ডাবল ডাম্বেলের মতো। লুপকে একটি নোডাল প্লেন আলাদা করে রাখে, 2টি নোডাল প্লেনই নিউক্লিয়াসকে ছেদ করে। একটা লুপকে একটা নোডাল প্লেন, তো দুইটা 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 নোডকে দুইটা বিপরীত লুপকে একটি নোডাল প্লেন। না, একটু বিষয়টা আমরা ক্লিয়ার কাট হয়ে থাকবো। লুপকে একটি নোডাল প্লেন আলাদা করে রাখে, দুটি নোডাল প্লেনই নিউক্লিয়াসকে ভেদ করে, তথা ডি অরবিটালের ক্ষেত্রে নোডাল প্লেন কিন্তু দুটি নোডাল প্লেট না, আমি প্লেট বলতেছি, প্লেনই নোডাল প্লেন থাকে দুইটা ডি অরবিটালের ক্ষেত্রে। এফ অরবিটালে 8টি করে ইলেকট্রন লুপকে 3টি নোডাল প্লেন আলাদা করে রাখে। সুবিধাজনকভাবে দ্বিমাত্রিক আঁকা হলেও এইসব অরবিটালের প্রকৃতপক্ষে আকৃতি হলো ত্রিমাত্রিক। এস অরবিটালে আকৃতি বৃত্তের নেই, বরঞ্চ ফুটবলের নেই গোলাকার। এইসব বৃত্তাকার স্থির শক্তি স্তরকে অরবিট বলা হয়। যে এলাকায় আবর্তনশীল বা নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন ব্যাগের অবস্থানের সম্ভাবনা 90-95% হয়ে থাকে, ইলেকট্রন ব্যাগের সে এলাকাকে অরবিটাল বলা হয়। অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য, এটা হাইলাইটেড। অরবিট শব্দের উৎস হচ্ছে বোর পরমাণুর এইচ পরমাণুর বোর প্রদত্ত এইচ পরমাণুর গঠন সংক্রান্ত মতবাদ, আর এটা হলো অরবিটাল শব্দের উৎস হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। অরবিট দ্বারা নিউক্লিয়াসের চারদিকে দ্বিমাত্রিক বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন করা এলাকা। আচ্ছা, অরবিট কিন্তু দ্বিমাত্রিক আর অরবিটাল ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক ইলেকট্রন বিন্যাসের আবর্তনকে বোঝা হইল যে অরবিটাল দ্বারা। ইলেকট্রনের অরবিট সমূহ বৃত্তাকার, আর বিভিন্ন অরবিটালের আকৃতি বিভিন্ন, যেমন এস অরবিটালের গোলক আকৃতি, পি অরবিটাল 2 লুপ বিশিষ্ট ডাম্বেলের মতো, টি অরবিটাল ডাবল ডাম্বেলের মতো, ডি অরবিটাল আবার 4টা লুপ থাকে। এই বিষয়গুলা পার্থক্য সৃষ্টি করে দিই। হাইজেনবার্গের নীতির বিরোধ হইল যে অরবিট বিরোধ আছে, আর এই ক্ষেত্রে হইল যে অরবিটালের ক্ষেত্রে হইল যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি সমর্থন করে। কোন অরবিটের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো যে 2n², আর প্রতিটি অরবিটালে বিপরীত স্পিনযুক্ত সর্বাধিক 2টি করে ইলেকট্রন থাকতে পারে কোথায়? অরবিটালে। পরমাণুর ইলেকট্রন বিন্যাস, আউফ-বাউ-হুন্ড ও পাউলির বর্জন নীতি। আউফ-বাউ নীতি নামে 3টি নিয়ম অনুসারে বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। 3টি নিয়ম অনুসারে বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। আউফ-বাউ নীতির রুলসগুলো ইলেকট্রন সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে শক্তির উচ্চ ক্রম অনুসারে পরের অরবিটালে প্রবেশ করে। একটি অরবিটালে 2টি বিপরীত স্পিনে ইলেকট্রন প্রবেশ করতে পারে। এটি হলো পাউলির বর্জন নিয়মের মূল কথা। একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের সম্ভাব্য অধিক সংখ্যায় বিজোড় অবস্থায় একইমুখী স্পিন যুক্ত থাকবে, এটি হুন্ডের নিয়ম নামে পরিচিত। একইমুখী স্পিন যুক্ত থাকবে এবং এটি হুন্ডের নিয়ম নামে পরিচিত। এদিকে আমরা দেখতে পেলাম পাউলির বর্জন নীতি কিন্তু 2টি বিপরীত স্পিন ইলেকট্রন প্রবেশ করা, আর এদিকে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সম্ভাব্য অধিক সংখ্যায় বিজোড় অবস্থায় একইমুখী স্পিন যুক্ত হয়ে থাকবে, এটা কিন্তু হুন্ডের নিয়ম। তো পাউলির বর্জন নিয়মটা হলো একই পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান থাকে না, কমপক্ষে যে কোনো একটির মান অসমান হয়। এই যে উদাহরণ আছে, উদাহরণগুলো আমরা দেখবো মানে ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। পাউলির বর্জন নীতির প্রয়োগ বিভিন্ন উপশক্তি স্তরে সর্বাধিক অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের এই যে হিসাব নিকাশ আছে, এগুলো আমরা দেখে নেব। তো আপনারা দেখে নেবেন।
প্রধান শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা এটা আগেই বলা হয়েছে 2n সংখ্যক অরবিটাল সম্ভব, যদিও আগে বলা হয় নাই, আগে সাদৃশ্যপূর্ণ বিষয় বর্ণনা করা হয়েছে। হুন্ডের নিয়ম এর ব্যাখ্যা। একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এইসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হবে। এস অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। কোন অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়? এস অরবিটাল। আমরা স্মরণ রাখবো, এস অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। হুন্ডের নিয়মের ভিত্তি হলো ইলেকট্রনের স্পিনের চুম্বকীয় ফল, অর্থাৎ ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রন স্পিন। আউফবাউ নীতি ব্যাখ্যা। অরবিটাল সমূহে n+n এর মান ব্যবহার করে অরবিটালের শক্তি গণনা করা হয়। এই যে ক্রোমিয়াম, কপার, এগুলোর ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম হয় আউফবাউ নীতি অনুসারে। এই নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসের এই ব্যতিক্রমগুলো বিভিন্ন সময় বিভিন্ন সেশনে ম্যাথ পরীক্ষায় এসে গেছে, এগুলো আমরা স্মরণ রাখবো, দেখে রাখবো, তথা আপনারা দেখে রাখবেন। এই যে অরবিটাল পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস, যেগুলা কার্বন, সোডিয়াম, সিলিকন, ক্লোরিন, ক্রোমিয়াম, এফি, ফেরাম, কপার, এগুলার আমরা দেখে রাখবো। শূন্যে আলোর বেগ সেকেন্ডে প্রায় 2.9979 × 10⁸ মিটার। সংক্ষেপে যদি বলা হয় 3 × 10⁸ মিটার। এটারই গোলমাল করে 2.9979 × 10⁸ মিটার লেখা হয়েছে। মূল কাহিনী হলো 3 × 10⁸ মিটার। এটি ব্যবহার করা হয় ম্যাথের মধ্যে। সেকেন্ডও মনে রাখবো 10 মিটার, মানে 10⁻10 হবে। এই যে আমরা নিউ বার ইকুয়াল টু বি না, মানে নিউ বাই সি, যেখানে সি দ্বারা হইল যে আপনার আলোর বেগকে নির্দেশ করা হইতেছে। নিউ বার ইকুয়াল টু নিউ বাই সি ইকুয়াল টু নিউ ল্যামব্রা ইকুয়াল টু 1/λ। নিউ কাটা গেছে 1/λ। তো ল্যামব্রা বার হলো প্রতি মিটারে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামব্রা, ফ্রিকোয়েন্সি বা স্পন্দন সংখ্যা নিউ, আর তরঙ্গ বিস্তার অ্যামপ্লিটিউড। বিস্তার হলো তরঙ্গের শীর্ষ পাদবিন্দুর মধ্যে অতিরেখার উচ্চতা। এদের মূল উদ্দেশ্য হলো এদের তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি বা স্পন্দন সংখ্যা। এগুলা মানে একটু দাগানোর পদ্ধতিটা কেমন যে আমরা এগুলা পইরা নিব। মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, রঞ্জন রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, বেগুনি, নীল, এগুলা মানে অনেক ফ্রুটফুল কোশ্চেন ম্যাথের জন্য, এবং এগুলা থেকে একাধিকবার একাধিক সময় একাধিক সেশনে আসছে। তো মহাজাগতিক 0.00 থেকে ছোট, আর 0.005 থেকে 0.01 ন্যানোমিটার হইল যে গামা, 0.1 থেকে 10 হইল যে রঞ্জন, আর 10 থেকে 38 হইল যে অতিবেগুনি, 38 থেকে 780 হইল যে দৃশ্যমান, 78 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার হইল যে অবলোহিত, আর মাইক্রো হইল যে 1 মিলিমিটার থেকে 1 মিটার। রেডিও টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য হইল 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার। এটা কিন্তু আমি একটু হাইলাইটেড। মাইক্রোওয়েভটা হয়ে কিন্তু 1 মিলিমিটার থেকে, রেডিও টেলিভিশনের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু 1 মিলিমিটার থেকে। এই যে বেনিয়া সহ কলা, ইয়ারগুলো আমরা মনে রাখবো কোনটা। এই যে দৃশ্যমান অঞ্চলের যেই মানগুলা বিদ্যমান আছে। তড়িৎচুম্বকীয় বিকিরণ সমূহ, এদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামব্রা। এই যে এই বিষয়গুলা তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমবৃদ্ধি অনুসারে নিম্নোক্ত 7টি অঞ্চলে ভাগ করা যায়।
তেজস্ক্রিয় আইসোটোপ থেকে গামা রশ্মি বের হয়। এই রশ্মি মস-বাওয়ার বর্ণনামিতিক যন্ত্র এবং নিউট্রন সক্রিয় বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। নিউট্রন সক্রিয়ণ বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে গামা রশ্মি বের হয়। এই রশ্মি মস-বাওয়ার বর্ণনামিতিক যন্ত্র এবং নিউট্রন সক্রিয়ণ বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। অতিবেগুনি রশ্মির ক্ষেত্রে অপটিক্যাল সেন্সর, জীবাণুনাশক কাজে, ড্রাগ শনাক্তকরণে, প্রোটিন অ্যানালাইসিসের কাজে, সেল বা মেডিকেল ইমেজিং চিকিৎসা ক্ষেত্রে কত এগুলা গুরুত্বপূর্ণ হইতে পারে ব্যবহার। এগুলার ব্যবহার মেডিকেলেও আছে, তো মেডিকেলের এডমিশন কোর্সের মধ্যেও থাকবে। নিয়ার আই যে অবলোহিতনে 3 ভাগে ভাগ করা হয়। নিয়ার, মিডল, ফার আই মানে ইনফ্রারেড। এই যে অঞ্চলগুলো 3 ভাগে ভাগ করা হয়, চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে এই যে মিডল আইআর ব্যবহার করা হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। 1 আর 3 চিকিৎসা তথা নিয়ার আর ফার হলো চিকিৎসা, আর মাঝখানে মিডল হলো জৈব যৌগের মূল জৈবের কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়।